স্বাভাবিক হচ্ছে সাভার গাজীপুরের শিল্প এলাকা। ৩ দিন পর নবীনগর চন্দ্রা মহাসড়ক থেকে অবরোধ তুললেন শ্রমিকরা। যান চলাচল শুরু, নিরাপত্তায় সেনা টহল। আবারও বাড়ল এলপি গ্যাসের দাম, ৩৫ টাকা বাড়িয়ে ১২ কেজির সিলিন্ডার ১৪৫৬ টাকা। স্পট মার্কেট থেকে ২ জাহাজ এলএনজি আমদানির অনুমোদন। পানি কমলেও তিস্তায় তীব্র ভাঙন, একের পর এক বিলীন হচ্ছে বসতভিটা আবাদি জমি। রাজশাহীতে আগ্রাসী পদ্মা, তীর ধসে পড়ার আতঙ্কে ৪ উপজেলার বাসিন্দা। বাংলার সময়ের সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। ৫২ ঘন্টা পর স্বাভাবিক হলো নবীনগর চন্দ্রা মহাসড়কে যান চলাচল। সেনাবাহিনী ও প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নিল বিক্ষুব্ধ পোশাক শ্রমিকরা। এছাড়া আটক করা হয়েছে বার্ডস গ্রুপের চেয়ারম্যান মোস্তফা আনোয়ারকে। এদিকে গাজীপুরের ভোগড়ায় চাকরির দাবিতে মহাসড়ক অবরোধ করেন অনেকে। পরিস্থিতি অস্বাভাবিক হলে ছুটি ঘোষণা করে বেশ কয়েকটি কারখানা। একটা অফিসে বেতন দেয় নাই, তো পরে আজকে আবার বেতন দিচ্ছে, এই কারণে ওদিকে গ্যাঞ্জাম হচ্ছে, এদিক দাও আসছে, এদিক দাও ছুটি দিয়ে দিচ্ছে। বাইরে দিয়ে আইয়া ঢিল ছড়ে কাজ ভাঙে, এলিগা ফ্যাক্টরি ছুটি দিয়ে দেয়। নিরাপত্তা শিল্পাঞ্চলে বিভিন্ন স্থানে টহল দিচ্ছে সেনাবাহিনী। এদিকে শ্রম ও কর্মসংস্থান সচিব বলেছেন, পোশাক কারখানায় অসন্তোষ দূর করতে শ্রমিক মালিক সহ সবাইকে নিয়ে কাজ করছে সরকার। আশা করছি যে সবাই শান্ত হবে। আমাদের দেশে উৎপাদনের পরিস্থিতি যেটা দরকার, আমাদের ইকোনমি বাঁচানোর জন্য আমাদের শ্রমিক পক্ষ সবাইকে আমরা অনবোর্ড করে আমরা এটা নিরসন করব। উৎপাদন স্বাভাবিক করতে শিল্প এলাকার পরিস্থিতি সরকার গভীরভাবে পর্যবেক্ষণ করছেও বলেও জানান সচিব। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। পোশাক কারখানায় অসন্তোষ দূর করতে শ্রমিক মালিক সহ সবাইকে নিয়ে কাজ করছে সরকার। সকালে সচিবালয়ে এক বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেছেন শ্রম ও কর্মসংস্থান সচিব। আমরা অ্যাড্রেস করছি এবং এখানে ল অ্যান্ড অর্ডার যেটা আছে সেটা আমাদের যারা আছে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় সহ আমরা সবকিছু এটা মনিটর করছি। আশা করছি যে সবাই শান্ত হবে। আমাদের দেশে উৎপাদনের পরিস্থিতি যেটা দরকার, আমাদের ইকোনমি বাঁচানোর জন্য আমাদের শ্রমিক পক্ষ মালিক পক্ষ সবাইকে আমরা অনবোর্ড করে আমরা এটা নিরসন করব। আবারও বাড়ল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম। ১২ কেজির সিলিন্ডারের দর ৩৫ টাকা বাড়িয়ে ১,৪৫৬ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। নতুন এই দর সন্ধ্যা থেকে কার্যকর হবে। অন্যদিকে স্পট মার্কেট থেকে ২ জাহাজ এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। প্রতি মাসেই এলপি গ্যাসের দাম সমন্বয় করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। সেই ধারাবাহিকতায় অক্টোবর মাসের জন্য নতুন মূল্য ঘোষণা করেছেন সংস্থাটির চেয়ারম্যান জালাল আহমেদ। বুধবার বিকেলে কারওয়ান বাজারে বিইআরসি সভাকক্ষে সংবাদ সম্মেলনে জানানো হয়, ভোক্তা পর্যায়ে ৩৫ টাকা বেড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ১,৪৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে, যা গত সেপ্টেম্বরে ছিল ১,৪২১ টাকা। মূল বিষয় যেটা যে সঠিক দামে পাওয়া, এটা কোনো তাৎক্ষণিক কোনো সমাধান এটা আমি দেখি না। এখানে বেশ কয়েকটা দুর্বলতা আছে, উইকনেস আছে, যেটা আমি দেখেছি। এটা আইনেও রয়েছে এবং এই পদ্ধতিতেও রয়েছে। বিইআরসি চেয়ারম্যান জানান, ডলারের দাম বৃদ্ধিতে কিছুটা বেড়েছে এলপিজির দর। সৌদি সিপি অনুযায়ী এই মূল্য নির্ধারণ করেছে সংস্থাটি। জ্বালানি যদি কম্পেয়ার করি, আমি জ্বালানির প্রাইস, আমি যে গ্যাস ইউজ করি ঘরে চুলায়, এটার কি বাজার মূল্য দিচ্ছি আমরা? সো ওই অনুপাতে এটার মূল্য, কারণ এখানে কিন্তু আমি এই পারচেজ প্রাইস নাই, আমার প্রোডাকশন প্রাইস এখানে ইনভেস্টমেন্টের বিপরীতে এটা খুব বেশি না। বেসরকারি এলপিজির রিটেলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে মূসক সহ মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ১২১ টাকা ৩২ পয়সা। রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা বেসরকারি এলপিজির প্রতি কেজি নির্ধারণ করা হয়েছে ১১৭ টাকা ৪৯ পয়সা এবং ৬৬ টাকা ৮৪ পয়সা নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার অটো গ্যাসের মূল্য। এদিকে স্পট মার্কেট থেকে ২ জাহাজ এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। জ্বালানি সাশ্রয়, জ্বালানি সুনিশ্চিত করব, এলএনজি ইম্পোর্ট আর আমাদের সারের ইম্পোর্ট করার জন্য আমরা কতগুলো ক্রয়াদেশ আমরা অ্যাপ্রুভ করি। কৃষির জন্য কোনো সারের অভাব হবে না। এটা কন্টিনিউয়াস ডিমান্ড এবং স্টকটা বিল্ড আপ করার জন্য সার, কীটনাশক আর জ্বালানির জন্য যেটা আমার ব্যবসা বাণিজ্য দরকার হয় সেটা ইনশিওর করা। যে সংকটটা আছে, সংকটটাকে আমরা মিটিগেট করছি।
এছাড়া কৃষিকাজে এবার সারের কোনো কমতি হবে না বলেও জানান অর্থ ও বাণিজ্য উপদেষ্টা। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। ব্যবসায়ীরা সঠিকভাবে শুল্ক ও কর দিলে রাজস্ব ঘাটতির সংখ্যা নেই বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। সকালে চট্টগ্রাম কাস্টমস হাউস কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। পরে বন্দর কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেন এনবিআর চেয়ারম্যান। বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। দায়িত্ব নেয়ার ১.৫ মাসের মাথায় প্রথমবারের মতো চট্টগ্রাম কাস্টমস হাউসে এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান বুধবার সকালে চট্টগ্রাম কাস্টমস হাউসে এসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে প্রায় 2 ঘণ্টা বৈঠক করেন এনবিআর চেয়ারম্যান। এই সময় অপারেশনাল নানা বিষয়ে দিক নির্দেশনা দেন। কাস্টমস হাউসে সব ধরনের হয়রানি বন্ধ করা হবে জানিয়ে আব্দুর রহমান খান বলেন, সার্ভার জটিলতা কাটাতে অটোমেশন কার্যক্রম আরও গতিশীল করা হচ্ছে। পরে চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেন তিনি। ঘুরে দেখেন বন্দরের বিভিন্ন ইয়ার্ড। এছাড়া বন্দরে পড়ে থাকা খালাস না নেওয়া গাড়ি, বিপজ্জনক রাসায়নিক কন্টেনারের ইয়ার্ডগুলো সরজমিনে পরিদর্শন করেন। যারা সার্ভার ম্যানেজ করে, বিশেষ করে কম্পিউটার কাউন্সিলে এগুলো রাখা আছে আমাদের ডাটা সেন্টার, 3 ডাটা সেন্টারে, ওরা যখন কোনো আপগ্রেডেশন করে তখনই এই প্রবলেমটা হয় এবং প্রতিনিয়ত কিন্তু এই সিস্টেমগুলো আপগ্রেডেশন লাগে। আমরা যেটা চেষ্টা করব এটা যাতে সিমলেস হয়। সিস্টেম আপগ্রেডেশনের কারণে সিস্টেমটা স্লো হয়েছে, পুরোপুরি বন্ধ হয়নি এবং আমরা বলেছি যে দ্রুত আপনারা এটা রিজলভ করেন। এর আগে বন্দর কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেন আব্দুর রহমান খান। এই সময় বন্দরকে গতিশীল করে রাজস্ব আয় বাড়ানোর পাশাপাশি বহির্বিশ্বে বন্দরে ভাবমূর্তি উজ্জ্বল করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। আমাদের পোর্টের যে সক্ষমতা আরও কীভাবে বৃদ্ধি করা যায়, বিশেষ করে আমাদের রেভিনিউ জেনারেশনের পাশাপাশি পোর্টের যেই ভাবমূর্তি এটা বহির্বিশ্বে কীভাবে আরও উন্নত করা যায় সেটার জন্য আমরা এই প্রচেষ্টা নিয়েছি। আমাদের যারা ব্যবসায়ী তারা যাতে আরও স্বাচ্ছন্দ্যে তাদের আমদানি রপ্তানি কার্যক্রমটাকে এগিয়ে নিতে পারে, সেটাকে ফ্যাসিলিটেট করা, এটা আমাদের কাস্টমসেরও মূল উদ্দেশ্য, আমাদের বন্দর কর্তৃপক্ষেরও মূল উদ্দেশ্য। 3 দিনের সফরে বৃহস্পতিবার চট্টগ্রাম আয়কর বিভাগের কর্মকর্তাদের সঙ্গে দিনব্যাপী বৈঠক করবেন এনবিআর চেয়ারম্যান। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। পানি নেমে যাওয়ার পর তিস্তার অন্তত 1/2 শতাধিক পয়েন্টে শুরু হয়েছে তীব্র ভাঙন। বিলীন হচ্ছে একের পর এক বসতভিটা, আবাদি জমি। নদী পাড়ের বাসিন্দাদের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের দায় সারা কাজে সুফল মিলছে না। আর অধিকার কর্মীরা বলছেন, তিস্তা বাঁচাতে প্রয়োজন মহাপরিকল্পনা বাস্তবায়ন। শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। তিস্তার ভাঙাগড়া সারথি হয়ে জীবনের 60 বছর পার করেছেন করিমউদ্দিন। প্রতিবারই নদীটির ভাঙনের সঙ্গে যুদ্ধ করে ফের ঘুরে দাঁড়ানোর চেষ্টা তার। চলতি বন্যা সহ এখন পর্যন্ত 20 দফায় তিস্তা গিলেছে তার বসতভিটা, আবাদি জমি। যেই সরকারি আসে এটা টিটকেরি ছাড়া কিছু না। আমরা খাদ্য চাই না, আমার ঘরে খালি এই নদীটা ঠিক করে দেখ। তিস্তা পাড়ের হাজারো মানুষের গল্পটাও ঠিক একই রকমের। ভাঙন, প্লাবন আর পানির সঙ্গে যুদ্ধ করে টিকে থাকতে তাদের প্রাণান্তর লড়াই। এবারের বন্যায় পানি নেমে যাবার পর তিস্তার 1/2 শতাধিক পয়েন্টে শুরু হয়েছে তীব্র ভাঙন। বাসিন্দাদের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের উদাসীনতার দায়সারা কাজের কারণেই কোনো সুফল মিলছে না। থাকার মতন কোনো বাড়ি ঘর কিচ্ছু নাই, একেবারে ভাঙন, সেই ভাঙন। মানুষের জমিনে বাড়ি করে আসি, কৃষকি জমি ছিল, আবাদ মৌসুম করেছে, বাদাম মরিচ এগুলা সব নদীতে চলে গেছে। আমরা হলে কিছু সাহায্য মার্য কিছু চাই না, নদীতে খনন করে দেয়। তিস্তা পাড়ের মানুষের আমাদের এখন চাওয়া হচ্ছে, এই ক্ষতি থেকে রেহাই পেতে হলে তিস্তা খনন করতে হবে। ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের সমাধান শুধু জিও ব্যাগ আর বালুর বস্তা। তবে অধিকার কর্মীরা বলছেন, তিস্তার একমাত্র সমাধান শুধুই মহাপরিকল্পনা বাস্তবায়ন। সমস্ত জায়গায় বাঁধ ভাঙনের সম্মুখীন হয়েছিল, সে সমস্ত জায়গায় আমরা জিও ব্যাগ দিয়ে বাঁধ মেরামত করার কাজ চলমান আছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে যে জমি উদ্ধার হবে, ভাঙন ঠেকবে। ভাঙন ঠেকার মধ্যে এই অঞ্চলে প্রবৃদ্ধি বাড়বে, কৃষিভিত্তিক কলকারখানা হবে, এই আশাই আমাদের প্রজন্ম দেখেছে। বাংলাদেশ অংশে তিস্তার 115 কিলোমিটারের মধ্যে 100 কিলোমিটারই ঝুঁকিপূর্ণ। উত্তরের 2 কোটি মানুষের জীবন জীবিকা ও প্রাণ বৈচিত্র্য রক্ষায় তিস্তার টেকসই সমাধানের বিকল্প নেই দাবি স্থানীয়দের। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। রাজশাহীর পদ্মা নদী সংলগ্ন পবা, গোদাগাড়ি, বাঘা ও চারঘাট উপজেলার বিভিন্ন এলাকায় ভাঙন শুরু হয়েছে। এতে আতঙ্কিত তীরবর্তী বাসিন্দারা। স্থানীয়রা বলছেন, ভাঙন ঠেকাতে কয়েকটি এলাকায় জিও ব্যাগ ফেলা হলেও কোনো কাজে আসছে না। আর পানি উন্নয়ন বোর্ড জানায়, বাঘা ও চারঘাট উপজেলায় স্থায়ীভাবে বাঁধ নির্মাণের কাজ চলছে।
হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে সাইফুর রহমান রকির রিপোর্ট। গত আগস্টে ফারাক্কা বাঁধের সব গেট খুলে দেয় ভারত। এতে পানি বাড়ে পদ্মা নদীতে। এক সপ্তাহের মধ্যে প্লাবিত হয় রাজশাহীর নিম্নাঞ্চল। এরপর কয়েকদিন স্থিতিশীল থাকার পর কমতে শুরু করে পদ্মার পানি। সেপ্টেম্বরের শেষের দিকে কয়েক দফা বৃষ্টিতে বাড়ে নদীর পানি। পবা, গোদাগাড়ী, বাঘা ও চারঘাট উপজেলার বিভিন্ন পয়েন্টে দেখা দেয় ভাঙন। গত এক মাসে নদীগর্ভে চলে গেছে 100 হেক্টরেরও বেশি ফসলি জমি। এতে আতঙ্কিত নদী তীরবর্তী বাসিন্দারা। কতখানি ভেঙে গেল, আমাদের এদিকে জমি বেশি ছিল, 1 বিঘা 5 কাঠা জমি সম্পূর্ণ ভেঙে গেল। লিচুর গাছ ছিল আমার, বাগানও ভেঙে চলে গেল। আমাদের যে বাড়ি ফসল ভেঙে দিচ্ছে, আমরা যাব কোথায়? সব সময় নদীতে বড় বড় একদম মাটি ধস ঢেসে পড়ছে, আমরা ভয়ে আতঙ্কে থাকছি। স্থানীয়রা বলছেন ভাঙন ঠেকাতে কয়েকটি এলাকায় জিও ব্যাগ ফেলা হলেও কোনো কাজে আসছে না। ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি তাদের। প্রতি বছর যে জিও ব্যাগ ফেলছে, নদীতে যে পানি আসছে এই পানিতে বিলীন হয়ে যাচ্ছে। আমরা স্থায়ীভাবে এই বাঁধটা চাই। ভাঙন কবলিত এলাকার জন্য 5000 জিও ব্যাগ প্রস্তুত রাখার পাশাপাশি চারঘাট ও বাঘায় স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ চলছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। আমরা আমাদের প্রজেক্ট এরিয়াগুলোতে আমরা নজরদারি করতেছি, চারঘাট এবং বাঘা উপজেলায়। সেসব জায়গায় যদি ভাঙনের কোনো পরিস্থিতি সৃষ্টি হয়, আমরা ইমিডিয়েট সেসব জায়গাগুলো অ্যাড্রেস করব। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে বাঘা ও চারঘাটে বাঁধ নির্মাণে ব্যয় হচ্ছে 744 কোটি টাকা। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। চাঁপাইনবাবগঞ্জের রেহাইচরে হচ্ছে দেশের সবচেয়ে বড় রাবার ড্যাম নির্মাণ প্রকল্প। ইতোমধ্যে 97% কাজ সম্পূর্ণ হলেও করা হয়নি ভূমি অধিগ্রহণ। গত 3 বছর ধরে জেলা প্রশাসকের কার্যালয় ও স্থানীয় জনপ্রতিনিধিদের দাঁড়ে দাঁড়ে ঘুরেও ক্ষতিপূরণ পাননি জমির মালিকরা। উল্টো তাদের বিরুদ্ধেই মামলা করেছে পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসন। অধিগ্রহণের বিষয়ে মানা হয়নি আদালতের নির্দেশনাও। তবে শিগগিরই ক্ষতিপূরণ বুঝিয়ে দেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। শাহজাহান আলীর তোলা ছবি ও জাহাঙ্গীর আলমের তথ্যের রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জের রেহাইচর এলাকায় মহানন্দা নদীতে রাবার ড্যাম প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয় 2017 সালের জুনে। এরই মধ্যে কাজ শেষ হয়েছে প্রায় 97%। এরপর পেরিয়ে গেছে কয়েক বছর, কিন্তু জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের দাঁড়ে দাঁড়ে ঘুরেও প্রকল্পের অধীনে থাকা ফসলি জমি অধিগ্রহণের অর্থ পাননি ভূমি মালিকরা। নদীর মধ্যে খাস জমি নিয়ে জটিলতার অজুহাত দেখালেও সিংহভাগ জমি মালিকের খাজনা দেয়া আছে 2031 সাল পর্যন্ত। উল্টো অধিগ্রহণের অর্থ দাবিতে আন্দোলন করতে গিয়ে মামলার আসামি হয়েছেন 9 জন জমি মালিক। ওই মামলায় অজ্ঞাত আসামি করা হয় আরও 30 জনকে। তাদের কয়েকজনকে জেলেও যেতে হয়। জমি মালিকদের করা একটি মামলায় আদালত অর্থ পরিশোধের নির্দেশনা দেয়। এরপর কয়েক মাস পেরিয়ে গেলেও জেলা প্রশাসন অর্থ পরিশোধ করেনি। চাষাবাদ করতে না পারার পাশাপাশি অধিগ্রহণের টাকা না পেয়ে অসহায় হয়ে পড়েছেন 21টি খতিয়ানের 6.37 হেক্টর জমির 150 পরিবার। জমি মালিকদের দাবি, গত 15 ফেব্রুয়ারি রাবার ড্যামের পাম্প উদ্বোধন করতে আসেন সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদ। এ সময় অধিগ্রহণের টাকার দাবিতে সেখানে গেলে তাদের উপর হামলা ও মারধর করে সাবেক এমপির লোকজন। ভূমি অধিগ্রহণ বাবদ কোনো ধরনের কোনো টাকা প্রদান না করে রাবার ড্যাম হয়ে গেছে। এমপি বলছে যে আমাদেরকে 40% দিবে, ও 60% খাবে, এরকম কথা হুমকি দিয়ে এ পর্যন্ত ওই অবস্থা হয়ে আছে। আমরা হয়রানির ডিস্ট্রিক্টের কাছে ঘুরছি। এই দিবদিশি করছে আর এই পর্যন্ত ঠেলে দিয়ে আছে, টাকা দিচ্ছে না। তবে ভূমি অধিগ্রহণ নিয়ে কথা বলতে রাজি হননি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। তবে জেলা প্রশাসক জানান, নদীর মধ্যে খাস ও ব্যক্তিগত মালিকানার জমি থাকায় জটিলতা থাকলেও শিগগিরই দেয়া হবে অধিগ্রহণের অর্থ। অধিগ্রহণের এর মধ্যে কিছু সরকারি নদীর জায়গা আছে, সরকারি খাস জায়গা আছে এবং ব্যক্তি মালিকানায় কিছু জায়গা আছে যেগুলো এখনো খাজনা চলমান। অধিগ্রহণের টাকাটা পুরাটাই তোলা আছে হলো ওনাদের জন্য, ওনারা যারা ক্ষতিপূরণ পাবেন এবং তারা কখনো ক্ষতিগ্রস্ত হবে না। প্রকল্পের আওতায় ভূমি অধিগ্রহণ বাবদ বরাদ্দ দেয়া হয় 37 কোটি 73 লাখ টাকা। আর 353 মিটার দৈর্ঘ্যের রাবার ড্যাম প্রকল্পের ব্যয় ধরা হয় 246 কোটি টাকা। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। পুলিশ থেকে সংসদ সদস্য, গত 15 বছরে পরিবারের সদস্যদের নিয়ে নামে বেনামে হাজার কোটি টাকার সম্পদ গড়েছেন বগুড়া 5 আসনের সাবেক এমপি হাবিবুর রহমান। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর, আর শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দুদকের। শাহাদুল ইসলামের তোলা ছবি ও আব্দুল আওয়ালের পাঠানো তথ্যের রিপোর্ট।
15 বছরে পরিবারের সদস্যদের নিয়ে নামে বেনামে হাজার কোটি টাকার সম্পদ গড়েছেন বগুড়া 5 আসনের সাবেক এমপি হাবিবুর রহমান। টিনের আধা পাকা বাড়িটি অবসরপ্রাপ্ত পুলিশ সুপার হাবিবুর রহমানের। বগুড়া 5 আসন থেকে 2009 সালে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর রাতারাতি কোটিপতি বনে যান তিনি। 2014 ও 2018 সালের নির্বাচনেও একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এলাকাবাসীর অভিযোগ, সংসদ সদস্য হওয়ার পর ছেলে আসিফ ইকবালকে সঙ্গে নিয়ে সম্পদের পাহাড় গড়েন হাবিবুর রহমান। ধুনটের জালসুকায় আদি বাড়ির পাশে 70 বিঘা বিল বাইসা দখল করে তার সঙ্গে 150 বিঘা জমি নিয়ে গড়ে তোলেন বাবু পার্ক সিটি। এছাড়া ধুনট শহরের 21% জায়গার উপর বাণিজ্যিক ভবন, শেরপুরের ছনকায় 50 বিঘা জমির আসিফ ব্রিক ফিল্ড, শেরপুর শহরের দুবলাগাড়িতে 30 বিঘার উপরে নির্মাণ করেছেন বাগানবাড়ি ও হিমাগার। অভিযোগ উঠেছে, এসব শত কোটি টাকার সম্পদের বাইরেও তার আছে দেশ বিদেশে আরো হাজার কোটি টাকার অবৈধ সম্পদ। এসব সম্পদের উৎস তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। বিল হাওর থেকে শুরু করে সর্বক্ষেত্রে দখলবাজি। দলীয় কোনো কিছু করতে গেলে সেখানে আমাদের পুলিশ লাঠিয়াল বাহিনী দিয়ে আমাদের উপর অত্যাচার করছে। দুর্নীতি দমন কমিশন বলছে, অবৈধ সম্পদ অর্জনকারীদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। অবৈধ সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রধান কার্যালয় থেকে আমাদেরকে তদন্তের নির্দেশ দেয়, তাহলে আমরা এটা তদন্ত করে দেখব। 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে পরিবার সহ আত্মগোপনে অভিযুক্ত হাবিবুর রহমান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও নিহতের ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সময় সংবাদ, বগুড়া। বাংলার সময় আরো থাকছে। মহালয়ার মধ্য দিয়ে দুর্গোৎসবের ক্ষণ গণনা শুরু। চণ্ডীপাঠে মণ্ডপে মণ্ডপে আবাহন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান। 4 বছরেও শেষ হয়নি 96 মিটার সেতুর নির্মাণ কাজ। এতে ভোগান্তিতে আছেন সিরাজগঞ্জ বেলকুচি উপজেলায় অন্তত 15 গ্রামের বাসিন্দা। বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে খেয়া নৌকায় হুড়াসাগর নদী পার হতে হচ্ছে তাদের। এছাড়া কৃষিপণ্য সহ বিভিন্ন মালামাল পরিবহনেও পোহাতে হচ্ছে দুর্ভোগ। তবে আগামী ডিসেম্বরের মধ্যেই সেতুর কাজ শেষ করার আশ্বাস এলজিইডির। অমৃত সেনের ছবিতে রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট। 2020 সালের অক্টোবরে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চরজোকনালা এলাকায় হুড়াসাগর নদীর উপর 96 মিটার দীর্ঘ সেতু নির্মাণ কাজ শুরু হয়। 2022 সালের 8 আগস্ট কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখনো হয়নি। সঠিক সময়ে সেতু নির্মাণ না হয় ভোগান্তিতে উপজেলার অন্তত 15টি গ্রামের বাসিন্দা। বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে খেয়া নৌকায় হুড়াসাগর নদী পারাপার হতে হচ্ছে তাদের। এছাড়া কৃষিপণ্য সহ বিভিন্ন মালামাল পরিবহনেও পোহাতে হচ্ছে ভোগান্তি। প্রায়ই নদীতে ঘটছে নৌকাডুবি সহ ছোট বড় দুর্ঘটনা। এজন্য ঠিকাদারি প্রতিষ্ঠান ও কর্তৃপক্ষের গাফিলতিকে দুষছেন এলাকাবাসী। আমাদের যাতায়াতে অনেক সমস্যা হচ্ছে, তারপরে যারা সাঁতার পারে না তাদের জন্য এটা জীবন ঝুঁকির মধ্যে পড়ে। অনেক জায়গা ঘুরে বেলকুচিতে আমাদের যাতায়াত করতে হয়। উপজেলার সাথে আমাদের যোগাযোগ ব্যবস্থাটা খুবই কষ্ট। যারা এই ব্রিজের কর্মকাণ্ড আছে তারা তত তাড়াতাড়ি ব্রিজটা কমপ্লিট করলে আমাদের সুবিধাজনক হয়। তবে আগামী ডিসেম্বরের মধ্যে সেতুর কাজ শেষ করার আশ্বাস এলজিইডির। অফিসিয়াল কারণে সময়টা গেছে, সেই কারণে ওই সময়টাতে আসলে ঠিকাদারের আমরা দোষ দিতে পারছি না। সেই সমস্যাগুলি অলরেডি ওভারকাম করে ফেলছি। এখন আমরা যে পর্যায়ে আছি আর সমস্যা হওয়ার কথা না। আমরা বাই ডিসেম্বর ইনশাল্লাহ শেষ করে দিচ্ছি। এলজিইডির তথ্য মতে হুড়াসাগর নদীর উপর সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে 9,28 লাখ টাকা। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। শরীয়তপুরে বাল্কহেডের ধাক্কায় কীর্তিনাশা নদীর ওপর নির্মাণাধীন ফুটওভার ব্রিজের 20 মিটার অংশ ভেঙে পড়েছে। এতে এক নির্মাণ শ্রমিক আহত হয়েছেন। এ ঘটনায় আটক করা হয়েছে 2 জনকে। পদ্মা নদী থেকে বালু ভরাট করে নড়াইল যাচ্ছিল বাল্কহেডটি। সকালে তীব্র স্রোতে নিয়ন্ত্রণ হারিয়ে নড়িয়া লঞ্চ ঘাট এলাকায় নির্মাণাধীন একটি ফুটওভার ব্রিজের পিলারে ধাক্কা দেয় নৌযানটি। এতে ফুটওভার ব্রিজের 20 মিটার অংশ বাল্কহেডের ওপর আছড়ে পড়ে। দুর্ঘটনা এড়াতে সেতুর উভয় পাশের নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে সেতুটি নির্মাণ করার কারণেই এমন দুর্ঘটনা বলে অভিযোগ স্থানীয়দের। 1.5 কোটি টাকা ব্যয়ে 100 মিটার ওভারব্রিজটি নির্মাণ করছে কোহিনুর এন্টারপ্রাইজ। বড় অস্থির বগুড়ার চালের বাজার। সপ্তাহ ব্যবধানে খুচরা বাজারে প্রকারভেদে প্রতি কেজিতে বেড়েছে 2 থেকে 4 টাকা। চালকল মালিকরা বলছেন, ঈদি মৌসুমের শেষ সময়ে ধানের সংকট থাকায় দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে।
আমন ধান বাজারে আসতে শুরু করলে দাম কমবে বলে আশ্বাস তাদের। এদিকে বারবার চালের মূল্য বৃদ্ধিতে ক্ষুব্ধ ক্রেতারা। শাহাদুল ইসলামের ছবিতে আব্দুল আওয়ালের রিপোর্ট। চালের বাজার অস্থির বগুড়ায়। বড় ইরি মৌসুমের চাল বাজারে পর্যাপ্ত রয়েছে। শীঘ্রই বাজারে আসবে আমনের চাল, তারপরও দফায় দফায় বাড়ছে দাম। জেলার খুচরা বাজারে সপ্তাহ ব্যবধানে প্রকারভেদে প্রতি কেজিতে বেড়েছে 2 থেকে 4 টাকা পর্যন্ত। গত সপ্তাহে কাটারি প্রতি কেজি 66 টাকায় বিক্রি হলেও চলতি সপ্তাহে বিক্রি হচ্ছে 70 টাকায়। একই অবস্থা স্বর্ণা, মিনিকেট, নাজিরশাইল সহ অন্যান্য চালের। খুচরা বিক্রেতারা বলছেন, চালের সরবরাহ স্বাভাবিক থাকলেও মিল মালিকেরা পাইকারি বাজারে দাম বৃদ্ধি করেছেন। আর বারবার চালের মূল্য বৃদ্ধিতে ক্ষুব্ধ ক্রেতারা। ধান পুড়ে গেছে, ধানের দাম বাড়ছে, বিধায় চালের দাম ওই মানে পাইকারি বাজারে কেজিকে 1 থেকে 2 টাকা বাড়াই দিচ্ছে। একমাত্র বাড়ার কারণ হচ্ছে যে আমরা বড় বড় ব্যবসায়ী সিন্ডিকেট, এই সিন্ডিকেটটা ভাঙতে পারলে মনে হয় জিনিসের দাম কমে যাবে। গরিব মানুষ, আমরা মনে করো দিন মজুরি কাজ করি, মনে করো কিছু কমলে অবশ্য আমাকে সুবিধা হয়েছে। আমরা গরিব মানুষ, খাটা খাওয়া মানুষ, চাউল কিনে খেতে হয় আমাদের। আমার পরিবার নিয়ে কত কষ্টের মধ্যে পড়া লাগে। তবে চালকল মালিকরা বলছেন, ইরি মৌসুমের শেষ সময়ে ধানের সংকট থাকায় দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। আমন ধান বাজারে আসতে শুরু করলে দাম কমবে বলে আশ্বাস তাদের। বাজারে ধানের কিন্তু আর আমদানি নাই, লেবারদের টাকা দিতে হচ্ছে, লেবার টাকা বাটি দিতে হচ্ছে। এখন একটু চাউলের দাম বেশি, 2-4 টাকা বেশি, তার মধ্যে মোটা চাউলের দাম একটু বেশি, কারণ মোটা চাউলের কোনো আমদানি নেই। কৃষি বিভাগের তথ্য মতে চলতি আমন মৌসুমে চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5,98,316 মেট্রিক টন। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। নওগাঁর বরেন্দ্র এলাকায় রবি মৌসুমের শুরুতেই সার নিয়ে কারসাজির অভিযোগ উঠেছে ব্যবসায়ী ও ডিলারদের বিরুদ্ধে। কৃত্রিম সংকট তৈরি করে সারের বস্তা প্রতি 250 থেকে 300 টাকা বেশি নিচ্ছেন ব্যবসায়ীরা। তবে জেলায় সারের মজুত রয়েছে পর্যাপ্ত। কৃত্রিম সংকট সৃষ্টি করে অধিক মুনাফার সুযোগ নিলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি কৃষি বিভাগের। এমার রকির রিপোর্ট, ছবি তুলেছেন রকিবুল ইসলাম। নওগাঁ সদর উপজেলার শ্যামপুর চরে আলু বীজ রোপণে চলছে নিবিড় পরিচর্যা। চড়া দরে আলু বীজ কেনার পরে এবার কৃষকের বাড়তি দুশ্চিন্তা সার নিয়ে। রবি ফসল ছাড়াও বরেন্দ্র জনপদে চলছে আমনের ভরা মৌসুম। ধানের ভালো ফলন ও আগাছা দমনে জমিতে চাষিরা প্রয়োগ করছেন সার। সরকার প্রতি কেজি ইউরিয়া সারের দর 27 টাকা, টিএসপি 27, এমওপি 20 টাকা নির্ধারণ বেঁধে দেয়। কিন্তু জেলার মাঠ পর্যায়ে মিলছে না চাহিদা অনুযায়ী সার। যদিও কিছু দোকানে সার মিলছে, তবে নানা সংকট দেখিয়ে কেজিতে 5 থেকে 60 টাকা বেশি দরে কিনতে হচ্ছে চাষিদের। লাভ লোকসান সব ডিলারেরাই খাচ্ছে, আমাদের কোনো ফায়দা নেই। যে ধান চাউলের দাম মনে করো এলে দাম হিসেবে সারের দাম অতিরিক্ত হয়ে গেছে। ধারা প্রতি না হলে 50 টাকা 40 টাকা বেশি নিচ্ছে। সার উত্তোলন ও সরবরাহে নানা অজুহাতে অধিক দাম নেওয়ার অভিযোগ ব্যবসায়ীদের বিরুদ্ধে। তবে ব্যবসায়ী নেতাদের দাবি, সারের কৃত্রিম সংকট তৈরি করছে অসাধু খুচরা ব্যবসায়ীরা। যারা খুচরা দোকানদার তারা হয়তো বাইরে থাকে, যখন মাল নিয়ে আসে তারা পরিবহনের ভাড়া বেশি দিয়ে নিয়ে আসলেও যে ভাড়া, তার থেকে অতিরিক্ত ভাড়া পড়ে যায়, যার জন্য তারা বেশি রেটে বিক্রি করে। সারের কৃত্রিম সংকট তৈরি করে অধিক মুনাফার সুযোগ নেওয়ার চেষ্টা হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি কৃষি বিভাগের। অসাধু ব্যবসায়ী যদি সারের বেশি মূল্য নেওয়ার চেষ্টা করে, সেক্ষেত্রে আমরা আইন ব্যবস্থা গ্রহণ করার জন্য কৃষি বিভাগ প্রস্তুত রয়েছে। বিএডিসি 205 ও বিসিআইসি 127 জন নিবন্ধিত ডিলার জেলায় সার সরবরাহের কাজ করছে। চলতি মৌসুমে 31,000 হেক্টর জমিতে রবি ফসল ও 1,96,000 হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আর এসব ফসলের বিপরীতে 62,000 মেট্রিক টন ইউরিয়া, ডিএপি ও এমওপি সারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। নওগাঁর বাইপাস মাঠ থেকে এমআর রকি, সময় সংবাদ। এদিকে সিলেটে দোকানের সামনে এডিস মশার লার্ভা পাওয়ায় 5 মালিককে 1,10,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ডেঙ্গু রোধে সকালে শহরের দক্ষিণ সুরমা এলাকার ভার্থখলায় অভিযান চালায় সিটি কর্পোরেশনের স্বাস্থ্য ও ম্যাজিস্ট্রেসি বিভাগ। এ সময় 5টি দোকানের সামনে এডিস মশার লার্ভা পাওয়ায় মোট 1,10,000 টাকা জরিমানা করা হয়। 24 ঘন্টার মধ্যে জায়গাগুলো পরিষ্কার করার জন্য কঠোর নির্দেশনাও দেয় সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। বাংলার সময় মহালয়ার মধ্য দিয়ে শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার ক্ষণ গণনা। দেবীপক্ষের সময় চণ্ডীপাঠের মধ্য দিয়ে এদিন মর্তলোকে আবাহন করা হয় দুর্গতি নাশিনীকে। দেবীকে বরণ করতে সারা দেশের মন্দিরে মন্দিরে ছিল ব্যাপক আয়োজন।
শরতের আকাশে দেবীর আগমনী সুর। পিতৃপক্ষ শেষ হয়ে শুরু হলো দেবীপক্ষ। ঠিক 7 দিন পর শুরু হবে দুর্গাপূজা। এটি হচ্ছে আপনার পিতৃপক্ষ এবং দেবীপক্ষের একটা সন্ধিক্ষণের সময়। মার আগমনী বার্তা আমরা প্রতিটা ঘরে ঘরে পৌঁছে দিয়েছি। শঙ্খ আর উলুধ্বনিতে মুখর ব্রাহ্মণবাড়িয়ার পূজা মণ্ডপ। পুরোহিতের কণ্ঠে উচ্চারিত হয় চণ্ডীপাঠ। দেবীকে মর্তধামে আমন্ত্রণ জানান সনাতন ধর্মাবলম্বীরা। চণ্ডীপাঠ, আগমনী গান এবং মায়ের ভক্তিমূলক গানের মাধ্যমে মাকে বরণ করেছি। পুরো পৃথিবী, পুরো বিশ্ব যেন একটা শান্তিতে একটা আপনার বিরাজমান করে, সেটাই আমাদের আজকে মায়ের কাছে প্রার্থনা। লাল সাদা রঙের শাড়ি পরে আগমনীর গানে বরিশালে শুরু হয় মহালয়ার আনুষ্ঠানিকতা। দেবীর আগমনের মধ্য দিয়ে পৃথিবীতে শান্তি ফিরে আসবে বলে বিশ্বাস ভক্তদের। বেশ ভালো একটা সময় কাটতেছে, আমরা পূজার জন্য অপেক্ষা করছি। সুন্দরভাবে সুস্থভাবে নিজের ধর্মটা পালনের মাধ্যমে যেন আমরা সুস্থভাবে ভালোভাবে থাকতে পারি। ময়মনসিংহে সমবেত সঙ্গীতে চলে দেবীর বন্দনা। পরে নৃত্যনাট্যে ফুটিয়ে তোলা হয় দেবী দুর্গার মর্তে আগমন, আরাধনা এবং সবশেষ মহিষাসুর বধের ঘটনা। সনাতন ধর্মমতে শ্রীরামচন্দ্র অকালে অসময়ে দেবীর পূজা করেছিলেন বলে এই শরৎকে অকাল বোধন বলা হয়। এই দিনে পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করে দেওয়া হয় জল ও দর্পণ। ফারিয়া ফারজানা, সময় সংবাদ। এই ছিল বাংলার সময়। সঙ্গেই থাকুন সময়।